নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। চোপড়ার সেই ঘটনা নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ করা শুরু করেছে, যেখানে বিধায়ককে শোকজ করা হয়েছে এবং রাজ্যে হয়ে যাওয়া বিভিন্ন গণপিটুনির ঘটনা নিয়েও অ্যাকশন জারি হয়েছে। তবে এবার সেই চোপড়ার ঘটনা উঠল সংসদে। চোপড়ার ভাইরাল ভিডিও কাণ্ডে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী নির্যাতনে বেছে বেছে প্রতিবাদ করে বিরোধীরা। সরব হয়েছেন প্রধানমন্ত্রী, যিনি নিজেকে প্রগতিশীল মহিলা নেতা বলেন। তিনিও মুখে তালা দিয়ে রেখেছেন। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। চোপড়া নিয়ে মুখ খুলছেন, হাথরাস মণিপুর নিয়ে কেন কিছু বলেননি মোদী? প্রশ্ন তুলছেন বিরোধীরা। চোপড়ায় মহিলাকে প্রকাশ্যে বেধড়ক মারধর জানিয়ে বিতর্কের জল গড়ালো সংসদ ভবনের অন্দরে। মোদী নিশানা করলেন বিরোধী বেঞ্চকে। बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। তোলপাড় ফেলা এই ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তাজিমুল হক ওরফে জেসিবিকে। তবু বিতর্ক থামছে না। देश का दुर्भाग्य है कैसे संवेदनशील मामलों में भी राजनीति जब होती है तब देशवासियों को और विशेषकर महिलाओं को अकल्प पीड़ा होती है। ये जो महिलाओं के साथ होते अत्याचार में विपक्ष का जो सिलेक्टिव रवैया है, ये सिलेक्टिव रवैया बहुत ही चिंताजनक है। সংসদে কংগ্রেস সহ বিরোধী বেঞ্চ শুধু নয়, নাম না করে মমতাকেও নিশানা প্রধানমন্ত্রীর। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है, और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। চোপড়া নিয়ে মোদীর চড়া সুর। মণিপুর হাথরাস উন্নাও কাণ্ডেও কি সমান সংবেদনশীল ছিলেন মোদী? প্রশ্ন বিরোধীদের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে নারীদের সম্মানের কথা বলছেন। লজ্জা হওয়া উচিত। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনও প্রায় শেষের পথে, এখনো তিনি মুখ খুললেন না কেন মণিপুরে এত এত মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয়। সে ব্যাপারে নরেন্দ্র মোদী এখনো চুপ করে বসে আছেন। এখনো তিনি চুপ করে বসে আছেন কেন বিলকিস বানো ধর্ষকদের তিনি রেহাই করেছিলেন গত বছর 15ই আগস্ট, বা এবারে তিনি যাকে সাংসদ করেছেন তার পিতা ব্রিজভূষণ যখন সাংসদ ছিলেন মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করা হয়েছিল, সে ব্যাপারে কেন নরেন্দ্র মোদী চুপ করে বসেছিলেন? কিন্তু ওনার মুখে কি একটা শব্দ মণিপুর নিয়ে শুনেছিলেন? আপনারা তো সাংবাদিক, আপনারা বলুন, ভারতবর্ষের মানুষ শুনেছে মণিপুরে যখন উলঙ্গভাবে মহিলাদের হাঁটানো হচ্ছিল, সেটা কি পার্লামেন্টে বা কোথাও প্রধানমন্ত্রী এক ফোঁটা চোখের জল ফেলেছিলেন না বলেছিলেন, না দুঃখ প্রকাশ করেছিলেন? সাক্ষী মালিকের ঘটনার সময় একটা প্রতিবাদ করেছিলেন বা কথা বেরিয়েছিল না? হাথরাসের ঘটনার সময় ওনার মুখে কোনো শব্দ শোনা গেছিল? হিংসা দীর্ণ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় সংসদে 3 মিনিট বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। হাথরাস গণধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে কেন শব্দ খরচ করেননি মোদী? উন্নাওয়ের ঘটনাতেই বা কেন মুখ খোলেননি প্রধানমন্ত্রী? বিরোধীদের প্রশ্ন বানে বিদ্ধ হন মোদী। রবিবার যুগলকে ফেলে মারার ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও, নৃশংস দৃশ্য দেখে শিউরে ওঠেন প্রত্যেকেই। নিগ্রহের ঘটনায় চোপড়ার ত্রাস জেসিবি ওরফে তাজমুলের কুকীর্তি ফাঁস হয়েছে। জেসিবিকে 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুলকে শোকজ করেছে তৃণমূল। কলকাতা টিভি। চোপড়ার ঘটনা সংসদে দাঁড়িয়ে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নিশানা করছেন, অথচ সেই মুখ্যমন্ত্রী সেই বিধায়ককে শোকজ যেমন করেছেন, কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজি হারিয়ে ফেলছেন সেই বিধায়ক। চোপড়ার বিধায়কের কথাই বলছি। ঘটনা সংবাদ মাধ্যমে নাকি বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর ফোনের পরও এমনই অভিযোগ করছেন হামিদুল রহমান। आप लोग गलत बनाए हैं रिपोर्टर लोग। क्यों सर? लेकिन आप
মহিলার চরিত্রের উপরে উঠাইনি, মহিলাটা অন্যায় করেছে, অন্যায়ের ব্যাপারে বলতে ওরা গ্রামবাসীরা বলবে, ওটা আপনারা দেখেছেন যে অন্যায় হয়েছে, সেটা অন্যায় হয়েছে, অন্যায় 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 করেছে, ওকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশকে ফোন করে সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। আমি নীতি পুলিশ না, আমি তুলে দিই, পুলিশকে বলেছি, পুলিশ জাস্টিফাইড ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশে অ্যারেস্ট করেছে। টিএমসি করে কোনো পার্টির লিডার ছিলেন না। 16 তারিখেও এই ঘটনা ঘটিয়েছে। কেন 16 তারিখে টাইম জানি এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কেস 12টা মার্ডার আছে, 14টা মার্ডার আছে, এটাতে পুলিশ ধরেছে, পুলিশ সেন্টার করেছে, পুলিশ পিটাইছে, কেসে জামিন হয়ে এসছে, সেটা আইনি ব্যাপার। बीजेपी ये भी कह रही है कि वो आपके शेल्टर में था। कोई सेल्टर में नहीं था, बोल सकता है कोई। একদিকে যেমন এই ঘটনা রাজ্যের মধ্যে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে, অন্যদিকে যোগী রাজ্যে একটি ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যার পরেও কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। একেবারে আমি হাথরাসের ঘটনার কথাই বলছি। হাথরাসে যে ঘটনায় 121 জনের এখনো পর্যন্ত প্রাণ গিয়েছে, আহত তো আরো অনেকে, বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছেন। তাদেরকে দেখতে সেখানে যান আজ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের হাথরাসের এই ঘটনা নিয়ে তার কি প্রতিক্রিয়া একবার শোনাবো আপনাদের। हम लोग इस बात को किसी भी प्रकार से डिनाई नहीं कर सकते कि इस प्रकार की घटना केवल एक हादसा नहीं होता है। अगर हादसा भी है तो उसके पीछे कौन जिम्मेदार है, और अगर वह घटना घटित हुई है तो इसके पीछे हादसा नहीं तो साजिश किसकी है, कौन इसके पीछे है। इन सभी पहलुओं को लेकर के राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे, और जुडिशियल इंक्वायरी हाईकोर्ट के एक रिटायर्ड जज की अध्यक्षता में होगी, जिसमें प्रशासन और पुलिस के भी रिटायर्ड सीनियर अधिकारियों को रख करके इस पूरी घटना की तह में जाकर के जो भी इसके लिए दोषी होगा उन्हें इसकी सजा देना। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও যে এফআইআর করা হয়েছে পুলিশের কাছে, তাতে নাম নেই ওই স্বঘোষিত ধর্মগুরুর। হ্যাঁ, ভোলে বাবার নাম নেই এফআইআর এর মধ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে এসে বলছেন তদন্ত কমিটি গঠন হবে, প্রশাসনের নজরদারিতে তদন্ত হবে কিভাবে কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু যার অনুষ্ঠানে এই হুড়োহুড়ি, প্রশাসনের নজরদারিতে যে হুড়োহুড়ির ঘটনা ঘটলো, সেখানে এফআইআর এ কেন ওই বাবার নাম নেই, উঠছে এই প্রশ্ন। আমি আজকে দুটো বিষয়ে বলে রাখলাম, শুরুতেই আসছি আলোচনায়। যারা এসেছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে আলোচনা শুরু করব। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন বসুন্ধরা গোস্বামী, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আলোচনায়। বিজেপির বক্তা রয়েছেন প্রীতম দত্ত, স্বাগত জানাচ্ছি আজকে আপনার আলোচনায়। কংগ্রেসের বক্তা রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন শুভজিৎ সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি বসুন্ধরা আপনার কাছে। একটা বিষয় পরিষ্কার যে এই বিধায়ক হামিদুর রহমান এনার ঠোটকাটা কথাবার্তার জন্য এর আগেও দলের তরফে কিন্তু অস্বস্তি বলা হয়েছিল, নির্দল হিসেবে তিনি যখন দাঁড়াতেন এবং তৃণমূল কংগ্রেসের যোগদানের পর থেকে। কেন এখনো পর্যন্ত এই বক্তব্যগুলো নীতি পুলিশের যে ভূমিকা নিয়ে থাকছে এই দুষ্কৃতীরা বা সমাজ বিরোধীরা, তাদের কথা একজন বিধায়কের মুখে কেন শোনাবে? না, তাদের কথা তো বিধায়কের মুখে শোনা যাচ্ছে না। উনি কি বলছেন না বলছেন এটাতে দলের খুব একটা কিছু আসে যায় না। দল যারা করে তারা মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে করেন, এবং উনি এই ব্যাপারে যত লোক এইটার সাথে যুক্ত ছিলেন বা থাকতে পারেন এরকম যারা যারা আছেন, এরকম যদি কোনো সম্ভাবনা থাকে যে কোনো মানুষ কোনো দলের পদে আছেন বা এই ঘটনার সাথে যুক্ত অথচ দলের পদে আছেন, এক্ষুনি তাকে শোকজ করা, বহিষ্কার করার কথা বা সেই পদ থেকে সরে দাঁড়াবার কথা মমতা ব্যানার্জি বলেছেন। ওনার সাথে মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে কথাও বলেছেন, এবং বলেছেন কোথাও কখনো কোনো সালিশি সভা যাতে না বসে।
এবং সেইটা বিধায়ককে এনশিওর করতে বলেছেন সমস্ত ক্লাব, সমস্ত সংগঠন সব জায়গা থেকে এনশিওর করুন এই ধরনের সালিশি সভা যাতে আর কখনো না ঘটে, এই বিষয়টা নিয়ে আর যেন না ঘটে। আমরা তো ওনার দিকে তাকিয়ে ওনার কি মতামত এটা দেখে তো রাজনীতিটা করি না, বা তৃণমূল কংগ্রেস ওনার দিকে তাকিয়ে চলে না, চলে মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে, এবং ওনার দলের ওপর যে নিয়ন্ত্রণ বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ারটা আছে উনি সেটাকে করেছেন। সুতরাং এটার মধ্যে বিধায়ককে গতকাল শোকজ করা হয়েছে, কিন্তু আজকে সাংবাদিকদের সামনে তিনি যেভাবে ব্যবহার করেছেন, তিনি 10 বার করে ঘুরে যাচ্ছেন, তিনি উত্তর দেওয়ার চেষ্টা করছেন না। নিশ্চয়ই আপনি ভিডিওতে সেটা বুঝতে পারবেন। দল সরকারিভাবে তার কাছে, সরকারিভাবে নয়, দলের তরফ থেকে দলের প্যাডে তার কাছে উত্তর চাওয়া হয়েছে তিনি কেন এরকম কথা বলেছেন, কেন তার এই আচরণ ছিল, তার কার কার ঘনিষ্ঠ ছিল, কি ছিল, সমস্ত কিছু তার কাছে চাওয়া হয়েছে। ওনাকে খানিকটা সময় দিন, ওনাকে লিখিত উত্তর দিতে হবে। উনি মুখে সাংবাদিকদের কাছে কি বললেন না সেটাতে কিছু যায় আসে না। বেশ, আমি আশুতোষের কাছে আসছি। আজকে সংসদে যেভাবে প্রধানমন্ত্রীর মুখে চোপড়া সন্দেশখালী প্রসঙ্গ শোনা গেল, মহিলাদের সম্মানহানি নিয়ে তিনি আপনাদের দিকে যে আঙুল তুলেছেন যে বেছে বেছে আপনারা প্রতিবাদ করছেন। জানি না, উনি তো বেছে বেছে কথা বলতে অভ্যস্ত, তাই বেছে বেছে ওই 240-এ গিয়ে ঠেকেছে। ব্যাপার হচ্ছে 2-3টা কথা বলি। আপনারা নিশ্চয়ই জানেন যে এখনো অবধি 28 জন জার্নালিস্ট এই বিজেপির রুলে, মানে তাদের রেজিমে খুন হয়েছে। তার ভেতরে কিন্তু 11 জন প্রায় মহিলা, একটু মিলিয়ে নেবেন। 16 জনের ওপরে ইউএপিএ দাগিয়ে দেওয়া হয়েছে, রিপোর্টার। যেহেতু আমরা নিউজ চ্যানেলে আছি সেই জন্য রিপোর্টারদের দিয়েই শুরু করছি। যে এই মণিপুরে যে ভদ্রলোক নরেন্দ্র মোদী এত কথা বললেন, উনি কেন যেতে পারলেন না এটা তো একবার বললেন না। ওনার তো বলা উচিত ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে, অথচ আমরা দেখলাম রাহুল গান্ধীকে আটকানো হলো। তৃতীয় কথা, আপনারা জেনে থাকবেন এই সন্দেশখালী নিয়েও একটা প্রসঙ্গ উঠছে বারবার করে। ঠিকই তো, সন্দেশখালীতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাননি, কেন যাননি উনি বলতে পারেন। এখন ব্যাপার হচ্ছে এই যে ওনার যে কথার বাঁধন দিয়ে উনি মার্কেটিং করতে অভ্যস্ত, এগুলো দেশের মানুষ আর নিচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা হাতরাস এবং উন্নয়তে ওনার ভূমিকা দেখেছি, এবং এই হাতরাস এবং উন্নয়তে যে ভূমিকা আমরা দেখেছি, বিজেপি সেখানে হাফ হয়েছে, পরের বার সাফ হবে। এবং সবথেকে বড় কথা আপনারা জেনে রাখবেন, এই যে উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বারবার করে কথা বলছেন, মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলছেন, এই বেটি পড়াও বেটি বাঁচাও যে অভিযান, সেই অভিযান আপনারা জানেন এই সরকার তৈরি করেছিল, বিজেপি সরকার। তার যে 100 টাকার ভেতরে 33 টাকার উপরে খরচা করেছে মার্কেটিংয়ের ওপরে। তাই আমরা বারবার করে তাকে মনে করিয়ে দিতে চাই নরেন্দ্র মোদীকে, উনি যতই কথা বলুক না কেন, কথা বলে মানুষের পেট ভরবে না। তার কারণ যে আইনের কথা আমরা বারবার করে বলছি, আপনারা দেখলেন যে কিছু আইন আনা হলো। আমার বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদী যে কথাগুলো বলছেন, আমরা তো দেখতে পাই কথায় কথায় কেন্দ্রের টিম চলে আসে পশ্চিমবঙ্গে। তাহলে ওনার কেন্দ্রের টিম কেন আসছে না এই বিষয়ে? মহিলা সুরক্ষার টিম কোথায়? বেছে বেছে টিম আসে পশ্চিমবঙ্গে। আর একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, এই রাজ্যের তৃণমূলের শাসন না অপশাসন আমাদের গুলিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে চোপড়া থানা, আপনারা সাংবাদিক, আপনাদের মনে থাকবে যে চোপড়া থানার অফিসাররা জেসিপিকে আটকাতে ভয় পাচ্ছে, জেসিপিকে রাখতে ভয় পাচ্ছে থানায়। তার মানে উনি কত বড় মাথা হতে পারে না। হামিদুল রহমান, বসুন্ধরা একটু আগে বলছিল, এই হামিদুল রহমানকে টিকিটটা কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস দিয়েছে। তৃণমূল কংগ্রেসের দলের সুপ্রিমোকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে আমার বক্তব্য হচ্ছে স্পিকারকে, উনি হেড অফ দ্য ক্যাবিনেট, হেড অফ দ্য স্টেট, অ্যাজ এ স্টেটের যিনি প্রধান এবং প্রধান মুখ, উনি কি স্পিকারকে কোনো চিঠি দিয়েছেন? আমরা আশা রাখবো যে উনি হয়তো স্পিকারকে চিঠি দেবেন। তার কারণ একটা মহিলা যখন আক্রান্ত হচ্ছে, এখানে দল মত নির্বিশেষে আমরা যে যাই দল করি না কেন, আমাদের একটাই বক্তব্য থাকবে, এই যে নরকীয় ঘটনা, এটা নরকেও হয় না যে ঘটনা ঘটেছে, যে ভিডিও আমরা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে নাড়িয়ে তুলেছে। তার কারণ একটা নারীকে যেভাবে রাস্তায় ফেলে মারা হচ্ছে, এখানে দাঁড়িয়ে স্পিকারকে আগে বলা উচিত যে ওনাকে সরানো উচিত এমএলএশিপ থেকে। ওনার বিধায়ক থাকার কোনো যোগ্যতা নেই, একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না, এবং জেসিপিরা ভোটে জেতায় বলে জেসিপিকে গার্ড দিতে হচ্ছে। দুজন বক্তার কাছেও যাব, একটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরছে এক্ষুনি বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি বিজেপির উত্তরে সবার লাস্টে আসবো, আমি শুভজিতের কাছে তার আগে যাচ্ছি। এক তো চোপড়ার ঘটনা সংসদে, সেটা নিয়ে আলোচনা করলেন আজকে প্রধানমন্ত্রী, তার বক্তব্যের মধ্যে প্রসঙ্গ তুললেন, সন্দেশখালীর যেমন তুলেছেন। কিন্তু এই ঘটনায় যিনি রাজ্য সরকার যাকে শোকজ করেছে, বিধায়ক হামিদুর রহমান, তিনি নিজে দোষ স্বীকার করতে চাইছে না। এই হঠাৎ করে এই ধরনের ঘটনার বারবারন্ত কি মনে হয়? দেখো, প্রথমে বলি,
আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলো তুমি দেখাচ্ছ, এটা তো স্বাভাবিক ব্যাপার, যেখানে ঘটনা ঘটবে এবং সেটা সংসদে আলোচনা হবে। কিন্তু যখন নাকি এই বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন লেখকরা বিজেপি বা এই তথাকথিত এদের অনুগামীদের দ্বারা আক্রান্ত হয়, বা যখন নাকি ইউএপিএতে মামলা দিয়ে দেওয়া হয় বিভিন্ন লেখক লেখিকা বা সাংবাদিকদের, বা তথাকথিত যারা বিজেপির বিরোধী তাদেরকে ট্যাগ করে দেওয়া হয় যে তারা হিন্দু বিরোধী বা ভারত বিরোধী, তখন কিন্তু আমরা এর ধরনের ঘটনা দেখি না। আসলে বিজেপির বক্তব্যটা কী ছিল? বিজেপির এজেন্ডা ছিল যে ইসবার 400 পার। এবার ইসবার 400 পার করতে গিয়ে যে কোথা দিয়ে মানে পগার পার হয়ে গেল সেটা ওরা বুঝতে পারলো। এখান থেকেই এখন ওরা দেখছে যে অপোজিশনের যে ইউনিটি বা সার্বিকভাবে দেশের মধ্যে এখন একটা ব্যালেন্স চলছে। এখন পার্লামেন্টে আর সহজেই যে একতরফা বিজেপি যা ইচ্ছা তাই করে দেবে এরকম পরিস্থিতি নেই। তা এখন সেখানে উনি একটা অন্য একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে এবং লোকসভাতে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে লড়ছে, সেটা খুব একটা অন্যদিকে উনি টেনশনে রয়েছেন, চাপে রয়েছেন। এবার যদি বলা যায় যে তৃণমূল কংগ্রেসের যে যিনি বিধায়ক তার বক্তব্য, দেখুন তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক জিতেছেন এবং বিধায়ক হয়ে আছেন তিনি নিশ্চয়ই কাস্তে হাতুড়ি তারা বা হাত চিহ্ন থেকে জেতেননি বা বিজেপির পদ্মফুল চিহ্ন থেকে জেতেননি, নিশ্চয়ই উনি তৃণমূলের জোড়াফুলের প্রতিনিধি হিসেবে ওখান থেকে জিতেছেন এবং সার্বিকভাবে এখন উনি বিভিন্ন কথা বলছেন। এবং একটা যা হয় তৃণমূলের ক্ষেত্রে, একটা লোককে 7 বার সাসপেন্ড করে দেওয়া হয়, আরাবুল ইসলামের ঘটনা আপনারা জানেন, তারপরে আবার সে দলে যখন তখন চলে আসে। এইসব তৃণমূলে কে সাসপেন্ড হচ্ছে, কে শোকজ হচ্ছে এবং মাঝে মাঝেই হয়, আবার মাঝে মাঝেই চোখে ফেরত চলে আসে। কিন্তু আমরা দেখলাম না যে এই যে যিনি নাকি বিধায়ক তার অনুগামীরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এখন তোমাদের মতো চ্যানেলরা বিভিন্ন চ্যানেল এই ঘটনাকে হাইলাইট করেছে। আমি দেখছিলাম মোহাম্মদ সেলিমের ভিডিওটা তোমরা দেখাচ্ছিলে, মোহাম্মদ সেলিম প্রথম দিন থেকেই এই বিষয় নিয়ে বলছে, বা মোহাম্মদ সেলিম বলে যে কোনো সুষ্ঠু স্বাভাবিক যারা মানুষ যারা গণতন্ত্রের পক্ষে আমাদের বিরুদ্ধে হতে পারে তারা এই নিয়ে কথা বলবে। কিন্তু আসলে এই যে বিধায়ক বা যারা অনুগামীরা যারা রয়েছেন এদেরকে যদি একদিনেই অ্যারেস্ট করিয়ে দেওয়া হয় বা একদিনেই যদি এদেরকে ধরিয়ে দেওয়া হয়, তাহলে তৃণমূলকে কারা ভোট দেবে, কারা ভোটে জেতাবে? এরাই তো তৃণমূলকে ছাপ্পা মেরে ভোটে জেতায়। তাই এখন এদেরকে অত সহজে ধরার জন্য তৎপর হচ্ছে না প্রশাসন। এবং এখন উনি বিধায়কের যে অ্যাটিটিউড, যে অ্যাপ্রোচ, যে মিডিয়া যখন প্রশ্ন করছে, এখান থেকে তো মানে এটা পরিষ্কার হয়ে যায় যে বাংলার এক নির্দিষ্ট কিছু অঞ্চলে মুক্তাঞ্চল বানিয়ে রাখার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। প্রীতমের কাছে আসছি। এক তো এ রাজ্যের এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী এতদিনে মহিলাদের সম্মানহানি নিয়ে কথা বলতে উঠলেন এবং সেখানে বেছে বেছে বিরোধীরা যে তার প্রতিবাদ করেন সেই প্রসঙ্গ তুললেন। সেই সময় আমি জানি না বিরোধী আসনে যারা ছিলেন, মণিপুরের প্রসঙ্গ অবশ্যই তিনি ভুলে গিয়েছেন মনে হয়। এবং যে হাথরাসের ঘটনা কালকে ঘটেছে তারপরেও সেখানে কিন্তু এই ভোলে বাবার কোনো এফআইআর এর নাম নেই। তাই প্রশাসনের নজর এড়িয়ে গিয়ে এই যে বেছে বেছে বাঁচানো, এটা কি শুধুমাত্র এই রাজ্যে হয়? না দেখুন, আপনি মণিপুর একটা জাতিগত তার একটা হিস্ট্রি আছে, বহুদিন ধরে হচ্ছে, 10 বছর কম ছিল ইলেকশনের আগে এটা হয়েছে এবং তার সাথে বিদেশি কিছু মদতরও তার প্রমাণ পাওয়া গেছে। এনআইএ তদন্ত করছে, অনেক কিছু পাবলিক ডোমেনে আছে এবং এনআইএ আজকে 355 হয়ে গেছে। ওখানে মুখ্যমন্ত্রী নিজে চেয়েছেন যে ইমিডিয়েটলি 355 হোক এবং সেখানে ল অ্যান্ড অর্ডার আস্তে আস্তে নর্মালাইজ হচ্ছে। আর আপনি চোপড়ার সাথে গুলিয়ে ফেলছি, চোপড়াতে দেখুন এর একটা ঘটনা ঘটেছে, ভাগ্যিস ভিডিও চলে এসেছে। এরকম কত ভিডিও ছাড়া যে বাংলার প্রত্যেক জায়গায় প্রতিনিয়ত হচ্ছে সেটা আমরা জানি, খবর পাচ্ছি, অনেক জায়গায় ভিডিও আসছে না, তাই এত আপনারা দেখাতে পাচ্ছেন না বা এত চর্চিত হচ্ছে না। কিন্তু দেখুন এরপরে যিনি এই কনস্টিটিউশন খতরে মে বসে বলে যে লোককে ভুল বোঝালো যারা ইন্ডিজোর, তারই একজন এই ওয়ান অফ দ্য এমএলএ, সে বলছে আমরা মুসলিম রাষ্ট্র হয়ে গেছে, তো আমাদের ওখানে তো এরকম কিছু হয় মানে শরিয়া লতে এরকম হতে পারে। তো এগুলো হয় তালিবান আমরা জানতাম যে উনি এটা বলছেন এবং বলে তারপর বলছে এটা হতেই পারে, তারপর আপনারা প্রশ্ন করছেন তারপর মুখ্যমন্ত্রীও নাকি, মানে কত মুখ্যমন্ত্রীর আমাদের দুর্ভাগ্য যে এরকম একটা বাংলায় আমাদের একজন মুখ্যমন্ত্রী যিনি কথায় কথায় বলছেন এই যে আমাকে শেষ করে দিন তারপর আপনি বলবেন। শোকজ করেছে, শোকজ কি আনকনস্টিটিউশনাল কথা বলেছেন, হয়ে গেছে, তার ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত ছিল। শোকজ করে কি হবে? ওই আরাবুলের মতো শোকজ। আসছি আপনার বক্তব্যে, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি বিরতিতে যাওয়ার আগে প্রীতমকে থামিয়েছিলাম, আপনি উত্তর শেষ করুন। না দেখুন, বলছি আপনি একটা মণিপুরের সাথে সব জায়গায় গুলি ফেললে হবে না। আর আজকে দেখুন হাথরাসে যে ঘটনাটা ঘটেছে মর্মান্তিক, প্রধানমন্ত্রীও সেদিনকে পার্লামেন্টে বলেছেন প্রেসিডেন্টের ভাষণের জবাবি ভাষণ দিতে গিয়ে।
আজকে এবং তার জন্য ওখানে ইনকোয়ারি চলছে এবং ওখানে ল উইল টেক ইট ওন কোর্স। কিন্তু আজকে দেখুন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, সেটা কেন হয়েছে, কিসের জন্য হচ্ছে, কোনো তার পিছনে কোনো মদত হয়েছিল কি, সেটা জুডিশিয়াল ইনকোয়ারি অলরেডি অর্ডার হয়ে গেছে। তো আজকে পশ্চিমবঙ্গের অবস্থাটা আমরা যে জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে মুসলমান রাষ্ট্র বলে দিচ্ছে কে কনস্টিটিউশন মেনে যে শপথ নিয়েছে তিনি বলে দিচ্ছেন এখানে ল চলে, সারিয়া ল হচ্ছে, তুলে দিচ্ছে। আমরা শুনেছিলাম ও কেরালাতে 2টো ডিস্ট্রিক্ট সারিয়া ল করেছিল এই কমিউনিস্ট পার্টির লোকেরা। পশ্চিমবঙ্গেও যে একটা অ্যাসেম্বলিগুলো বা বিভিন্ন জায়গায় সারিয়া ল চালু হয়ে গেছে, এই ঘটনাটা তার প্রমাণ করলো। এবং দেখুন আজকে তার বিরুদ্ধে আজকে মমতা ব্যানার্জি শোকজ করেছেন। আর এর আগে তো আরও বলকে দেখেছি 7-8 বার 10 বার শোকজ করতে, আবার পার্টি দিয়ে এসে বলতে বিহতে এরা করছে। তো সুতরাং কয়েক ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। আরে সুতরাং ইমিডিয়েটলি এই এমএলএ এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, এই এমএলএ এর বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। ওখানে আপনারা সবাই মিলে মহামিত্র এখন বসে আছেন, তাদেরকে সবাইকে নিয়ে ওখানে পাঠান, সবাইকে নিয়ে একটা অ্যাসেম্বলি থেকে এমএলএ যাক ওখানে, বা কেরালা থেকে ইন্ডিজোটের এমএলএরা গিয়ে চোপড়াতে দেখে আসুক কি অবস্থা। এই ভোটের পর থেকে যে শুরু হয়েছে সেগুলো দেখছেন না, ওই ইন্ডিজোট যেভাবে করে এখানে একসাথে আপনার মানুষকে বুঝতে হবে যে এখানে যেমন দেখাচ্ছে যে হেভি একটা দোস্তি, আবার এখানে দেখাচ্ছে কুস্তি, আবার দিল্লিতে দোস্তি। এই যে মানুষকে বিভ্রান্ত করে শুধু ভোট কাটুয়া হওয়া, সেটা মানুষ বুঝে গেছে, মানুষ দেখে নিয়েছে। ওই এই 1 জুলাই গেছে গত পরশু দিন, খাটাখাট দিবস মহিলাদের অ্যাকাউন্টে রেখে 8,500 উঠে যাবে, আজকে প্রমাণিত হয়ে গেছে। সুতরাং সিলেক্টিভ রাজনীতি করা বন্ধ করুন। তুলেছিলাম মণিপুরের প্রসঙ্গ একটা জাতীয় ইস্যু, আর প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সন্দেশখালির পর আবারও চোপড়ার প্রসঙ্গকে একটা জাতীয় ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু হাতরাসে এত বড় একটা দুর্ঘটনায়, যার অনুষ্ঠানে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, এফআইআর তার নাম থাকবে না, এটা কি ধরনের প্রশাসনের কাজ? এফআইআর এর নাম থাকবে না থাকবে না কি করবে, সেটা জুডিশিয়াল ইনকোয়ারি অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে, এবং জুডিশিয়াল ইনকোয়ারি করে কি করবে সেটা দেখা যাবে। কিন্তু আমাদের কথা হচ্ছে মহিলাদের যে এইভাবে অবস্থা, তার জন্য কি কোনো এমএলএ যাচ্ছে বা কেরালা থেকে ইন্ডিজোটে কেউ আসছে? রাহুল গান্ধী একটা কথা বলেছে, প্রধানমন্ত্রী এই কথা বলেছেন, সিলেক্টিভ রাজনীতি করলো না। মণিপুর যেমন আমাদের দুঃখজনক ঘটনা, ভারতবর্ষে যে কোনো এই ঘটনা ঘটনা তার বিরুদ্ধে সিলেক্টিভ রাজনীতি হয়। আমরা জানি কথাটা হচ্ছে যে যখনই অভিযোগটা পাওয়া গেছে সঙ্গে সঙ্গে ঘন্টা 3 মধ্যে অ্যারেস্টেড হয়েছেন অভিযুক্ত, ঘন্টা 3 মধ্যে অ্যারেস্টেড হয়েছেন। যে নির্যাতিতার পরিবার থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে, সেখানে নির্যাতিতার বাড়ির লোকরা বলেছেন যে পুরো ঘটনাটা গুজব, এখানে কোনো পুরুষ মানুষের ইনভলভমেন্ট ছিলই না ওই মহিলার সঙ্গে। ঘাস কাটা নিয়ে একটা কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যার জেরে এই ঘটনা হয়েছিল, এবং কেউ ওনার কোনো ভিডিও বা কোনো ছবি তুলে সেইটা দিয়ে ওনাকে ব্ল্যাকমেল করছিলেন, সেটা নিয়ে একটা ঘটনা হয়েছে। সুতরাং যে কোনো গুজব একটা মানে বাংলা তার প্রশাসনের বিরুদ্ধে গুজবে আমরা ভোটের পর থেকে দেখছি একটার পর একটা মানুষের খুন হয়ে যাচ্ছে, গুজব। আপনারা এই ল এন্ড অর্ডার চালাচ্ছেন, এই ল এন্ড অর্ডার উত্তরপ্রদেশ সামলান আগে। আরে উত্তরপ্রদেশ আপনি মমতা ব্যানার্জি বলুন অখিলেশকে ফোন করতে, তার গুরুদেব আরে বাবা সেই এই যে অখিলেশ বাবুকে বলুন ওনার গুরুদেবের অনুষ্ঠান যেখানে গিয়ে ভোটের আগে বক্তৃতা করেছেন, তাদেরকে বলুন যে ওই লোককে ধরে নিয়ে আসছে। ওনার দেখুন আজকেই আমরা তো দেখেছি, সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় দেখা যাচ্ছে যে এই কার গুরু, অখিলেশ যাদবের গুরু, তার ভোটের আগে বিশাল প্রচারে ওনারা ওখানে ভাষণ দিয়েছেন। তো আজকে তার সেই জন্য জুডিশিয়াল ইনকোয়ারি, যেন 100% নিরপেক্ষ ইনকোয়ারি হয়, যেন কাউকে রেওয়াত না করা হয়, সেই জন্য এটা অ্যানাউন্স হয়েছে। এবং আজকে জুডিশিয়াল ইনকোয়ারি সিলেক্টিভ পলিটিক্স যে ইন্ডিকেট করে তা প্রমাণিত হয়ে গেছে। এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে বা গণপিটুনির মতো ঘটনা ঘটলে সেটা সামাজিক ব্যাধি, অন্য রাজ্যে বা বিজেপি শাসিত রাজ্যে হলে সেটাকে এইভাবে যে নজর এড়িয়ে চলে যাওয়া হচ্ছে, না কেউ নজর হচ্ছে না, নজর হলে তো মুখ্যমন্ত্রী পৌঁছতো না, না প্রধানমন্ত্রী পার্লামেন্টে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃত না। প্রীতম শুনতে দিন, বলতে দাও। দেখো ব্যাপার হচ্ছে বিজেপি মনে করে যে হাতরাসে মঙ্গল গ্রহ থেকে মানুষ এসে সেখানে মারা গেছেন, সেখানকার মহিলারা মারা যাননি, পদপিষ্ট হননি, পুরুষরা মারা যাননি। এখন ব্যাপার হচ্ছে এই যে ধর্মগুরুর কথা বলা হচ্ছে, এটা কি বিজেপি দুষ্টু গরু? তার কারণ হচ্ছে এফআইআর এর নাম থাকতে ভুলে যায় পুলিশ সেখানকার, তার কারণ যোগীকে ফোন করে জিজ্ঞেস করে, হয়তো যোগী বলে না রেখো না, এখন আমরা ইনকোয়ারি বিভিন্ন রকমের মানুষকে ভাওতা দেবো। আচ্ছা যে রাজ্যে
সেখানে বিজেপির মন্ত্রী তাকে সেফগার্ড করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তার ছেলেকে সেফগার্ড করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এত বড় খুন, হত্যা, ধর্ষণের পরে তাতেও আমাদেরকে এখানে বসে বসে এই ইউপির কথা শুনতে হবে। আর পশ্চিমবঙ্গে আমরা একটু ফিরে আসি, তার কারণ হচ্ছে দেখো, এই যে পরিবারের কথা তোমরা বলছো যে পরিবার একটা ভিডিও বার্তা দিয়েছে, দেখো একটা জিনিস খুব সবাই এটা আমরা জানি, পরিবারের ঘাড়ে মাথা রয়েছে কথা বলার। তার কারণ হচ্ছে অনেক থানাতে এফআইআর নিতে চায় না, সেটা নিয়ে আলোচনা হয় না কেন? আলোচনা হয় না কেন যে বালুরঘাটে একটা মহিলাকে যখন নাক্ষত দেওয়ানো হয়েছিল, সেই ঘটনাটা একটু মনে করা হোক এখানে। সেখানকার রেজাল্ট কি? আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার হস্তক্ষেপ প্রয়োজন কেন? তার কারণ আপনি একাধিকে পুলিশ মন্ত্রী, আপনাকে প্রশাসনকে ফ্রি করতে হবে। ফ্রি করতে হবে কোথায়? রাজনৈতিক শেকল পরিয়ে রাখলে হবে না পুলিশকে। দেখুন, পুলিশ কিন্তু সুমোটো মামলা করেছে, এটাই তার ভালো কাজ করেছে। রাজ্য পুলিশ যে ফ্রি, সেটাই তার প্রমাণ যে পুলিশ সুমোটো মামলা করেছে। সেখানে একটা কথা আমি এই প্রথম দেখলাম ভারতবর্ষের রাজনীতি কেন সারা পৃথিবীর রাজনীতিতে চেষ্টা করুন, সাংবাদিক প্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ যে বলছে আমার প্রমাণ আছে, অথচ কোনো স্টেপ নিচ্ছে না। প্লিজ, যেটা হচ্ছে প্রীতম দা, দেখো একটা জিনিস তোমায় বলি বসুন্ধরা, সেখানকার যে তোমাদের এমএলএ তৃণমূলের, তাকে স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে সাসপেনশন করা হয়নি কেন? তুমি তো নির্বাচিত জনপ্রতিনিধি, নিয়মটা জানো। এখন ব্যাপার হচ্ছে এটা যতক্ষণ না হচ্ছে, আমরা বাংলার মানুষ কি দেখছি? তুমি যেরকম বলছো যে তোমরা মমতা ব্যানার্জিকে দেখে সব পুরো বাংলা তৃণমূল চলে, সরকার চলে, সেরকম আমরাও মমতা ব্যানার্জিকে মনে করি যে উনি সেই পদক্ষেপটা নেবেন, কিন্তু এখনো অবধি কেন নেননি? সেটাই হচ্ছে প্রশ্ন আজকের দিনে। এবং প্রশাসনকে কাজ করতে দিতে হবে, প্রশাসনকে ইম্পাওয়ার করতে হবে। তার কারণ প্রশাসনকে বুঝতে হবে এইরকম জেসিপি, এরকম বুলডোজার আরও যারা রয়েছে, যারা সমাজকে প্রতিনিয়ত ক্ষতি করছে, মহিলাদের আক্রান্ত করছে, তাদের জেলে ছাড়া আর অন্য কোথাও রাখার জায়গা নেই। কিন্তু এখনো প্রশ্নটা জাগে যে কেন চোপড়া থানা প্রথমে জেসিপিকে রাখতে ভয় পাচ্ছিল? তারা কি অ্যান্টিসিপেট করছিল যে থানাটা গুড়িয়ে দেওয়া হবে? তাহলে তো এই যে নয়া কানুন যে সামনেগুলো এসেছে, তাতে একটা কথা বলি, তাতে যে এই সকল অপরাধের যে সীমা বা যে সাজা রাখা হয়েছে, তাতে বিরোধীদের তরফ থেকে প্রতিবাদ করার আর কোনো কথা থাকবে না। তো দেখো একটা কথা বলি, যে নয়া কানুনের কথা বলছো তোমরা, এই নয়া কানুনটা ইমপ্লিমেন্ট কে করবে? তার কারণ হচ্ছে নয়া কানুন বানাচ্ছে কে? যারা প্রতিনিয়ত গণতন্ত্রকে হত্যা করে, সেই বিজেপি সরকার। এই বিজেপি সরকারের কোনো রাইটই নেই ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলার। ইমার্জেন্সি লাগু করেই দিল, সাংবাদিকদের ভেতরে ঢুকিয়ে দিল, পুরো বিরোধী নষ্ট করে দিল। তারা আবার সংবাদদাতাদের নিয়ে আবার মিথ্যা জ্ঞান, আবার মিথ্যা জ্ঞান। গোটা ভারতবর্ষের প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি জেলে যাওয়ার ভয়ে সারা দেশে ইমার্জেন্সি করে দিল, তারা কনস্টিটিউশন ক্ষেত্রে মেয়ে। আরে আশ্চর্য, কি মুশকিল, কি মুশকিল! যারা ইমার্জেন্সি ঘোষণা করলো, জেলে যাওয়ার ভয়ে নমস্কার করে পার্লামেন্টে ঢোকে। এই মহাত্মা গান্ধীকে নমস্কার করতে হয়, এই প্রধানমন্ত্রীকে সংবিধানকে নমস্কার করতে হয়। এটাই আমরা এই জায়গায় নমস্কার করেছেন সংবিধানকে, সংবিধানকে নমস্কার করেছেন। সব বেরিয়ে গেছে, আমি সব বেরিয়ে গেছে, আমি বলা বেরিয়ে গেছে প্রধানমন্ত্রী, আমি আর বলবে না। বিজেপির নেতা আমি আর বলবে না, আমরা বলা শিখেছি। একটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। আমরা আলোচনা অবশ্যই এতক্ষণ ধরে করছি, কিন্তু বিতর্কের মাঝেই যে মূল বিষয় সেটার মধ্যেই থাকার চেষ্টা করব। শুভজিতের কাছে আসার টান ছিল। দেখো, নরেন্দ্র মোদী বলছে যে মহিলাদের সম্মান নাকি নষ্ট হচ্ছে, অমুক তমুক অনেক কথা, কিন্তু এই বিজেপি সরকারকে আমরা দেখলাম যখন আমরা সংবিধানের কথা বলছি, এরা তখন মনুস্মৃতিকে তুলে ধরার চেষ্টা করছে, যেই মনুস্মৃতি একাধিক জায়গায় একাধিকবার মহিলাদেরকে সেকেন্ড গ্রেড সিটিজেন হিসেবে আখ্যা দেয়। তাহলে আসলে মহিলাদের পক্ষে বিজেপি না মহিলাদের বিপক্ষে বিজেপি, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের সকলের সামনে। আসলে কিছুই না, এখন বিজেপি একটা টার্ময়েলের পরিস্থিতি হয়ে আছে ওদের। এখন যখন তখন সরকার চন্দ্রবাবু নাইডু, চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের সরকার চলছে। সরকার চলে যাবে, যখন তখন সরকার চলে যাবে, সেই শূন্যতেই আছো। 400 সিট পাওনি তো, কথা বলতে দাও না। পার্লামেন্টে 400 সিট পাওনি, এখন বিরোধীদের কণ্ঠস্বর আছে। আসলে ছিল না তো, যখনই বিরোধীরা
কেন? কি ভাবছে ওখানে গিয়ে আরে এটা স্লোগানবাজি সম্পূর্ণ করলে দেশ চলবে না। আরে এটা দেশ চলবে না। আরে 2024 তো। জিরো দিয়েছে বাংলায় জিরো 2024 সাল তো। আরে 2019 না তো। আবার আমাদের প্রধানমন্ত্রী হয়েছে মানুষকে 2019 সাল। ভাবছে 2019 সাল। রাহুল গান্ধী মাইক বন্ধ করে দিয়েছে। ভাবছে 2019 সাল, 2024 দাদা 240টা পেয়েছো, যত 400 এগোবে বলেছিল। তত কমবে। আরে আমরা এখন যাওয়ার পালা। সবাই মিলে গেলাম বলি 240 পেয়েছো তো? আমরা যা পেয়েছি তো শোনো, সবাই মিলে দেখা যাবে। 240 নিশ্চয়ই হচ্ছে। এরপরে স্বীকার করো, স্বীকার করো, ডাবল ডিজিট, স্বীকার করো, ডাবল ডিজিট স্বীকার করো, স্বীকার করো। প্রীতম, শূন্য তো শূন্য দিয়ে থাকো। এক সেকেন্ড, আমি বুঝতে পারছি হামিদুর রহমান দোষ স্বীকার করছেন না, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তারা দোষ স্বীকার করবেন? মণিপুরের ঘটনার জন্য কারা দায়ী তারা দোষ স্বীকার করবেন? দেখুন আজকে সেইখানে সেই জন্য সেই ওখানকার যে মুখ্যমন্ত্রী BJP উনি মুখ্যমন্ত্রী। 355 অলরেডি নিয়ে নিয়েছেন BJP সেটা সেন্ট্রাল থেকে মুখ্যমন্ত্রী। 355 প্রত্যেকটা এটা থানা বলুন না, ভেঙে যেটা আমরা বলতে হবে। পশ্চিমবঙ্গ দাবি করছি মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জানিয়ে থানা হবে না, 355 ঘোষণা করে প্রত্যেকটা থানা কন্ট্রোল না হয়। তার কারণ হচ্ছে এই তৃণমূল পুলিশ হয়ে গেছে, যে তৃণমূল পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ি দিয়ে খিচুড়ি বিতরণ করে আর কোন লয়ার না দিতে পারে টেবিলের তলায় লুকিয়ে থাকে, সেই রাজ্যে কিছু হওয়ার নেই। শুধু ইমিডিয়েটলি যেই যতই আইন কানুন জেলা ঢুকে দিচ্ছে। আরে বিজেপির বিরুদ্ধে বলছে ভারত বিরোধী। এই তো অসুবিধা। আরে বিজেপির বিরুদ্ধে বলছে মানুষ ভারত দেখছে, বিরোধী। মানুষ দেখছে, সেই জন্য শূন্য বলো না, আমরা তো নাম জানতে পারলাম। মানুষ এই জন্য শূন্য দিয়েছে, সেই জন্য শূন্য দিয়েছে। এখানে এমন ভাবে কুস্তি আর দিল্লি থেকে দোস্তি, এই জিনিসটা মানুষ দেখছে। তো মানুষকে এখানে শুধু ভোট কাটুয়া হয়ে লাভ নেই, আরে ভোট বাইনারিতে লড়তে হবে। আরে তোমাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যদি এই সরকারের বিরুদ্ধে কেউ লড়তে পারে তার বিজেপি। জানে না প্রীতম দোষ স্বীকার করবেন কি করবেন না, পরিষ্কার কথা। না, প্রথম কথা হচ্ছে দেখুন আজকে একটা জাতিগত দাঙ্গা যেগুলো আজকের সেই ব্রিটিশ আমল থেকে চলছে, সেটা আবার ওখানে 10 বছর তোমরা তো ওখানে ব্রিটিশ আমলে আবার হয়েছে। এটা আবার হয়েছে যে ওই কংগ্রেস ওখানে গিয়ে বোম ফেলে দিয়েছিল। ওই কংগ্রেস একটা বোম সময় ফেলে গিয়ে দিয়েছে। কংগ্রেস গিয়ে বোম ফেলে দিয়েছিল সেভেন্টিতে। দেখে নাও। আর যেই ও নারীদের কথা বলে শাহবানো মামলা সুপ্রিম কোর্ট রায় হওয়ার পরেও রাজীব গান্ধী শুধু আচ্ছা পার্লামেন্টে চয়েস করে দিচ্ছে, তারা আজকে মহিলাদের কথা বলবে। বিরুদ্ধে কথা বললে ইউপি। আরে বাবা বিরুদ্ধে কথা বললে করে দিয়েছি 355 তো সেজন্যই হচ্ছে আমাদের সরকার থেকে। এখানে যেহেতু আমাদের সরকার নেই তাই হচ্ছে না। বসুন্ধরা ক্রাইসিস। মানুষ Constitutional বিজেপি crisis। কখনোই মহিলাদের সুরক্ষা দিতে পারবে বলে মনে করে না। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলে না পাকশিট কাণ্ড থেকে শুরু করেছিল ছোট ঘটনা, তারপর ওই মহিলাদের কিছু ঘটনা ঘটে তাদের চরিত্র নিয়ে কথা বলে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। আর সিলেক্টেড রাজনীতি, ওখানে স্নো পাউডার মেখে ওনার তো এনসিডব্লিউ কেউ যাচ্ছে না, আমরা তো দেখিনি কোন মহিলা যাচ্ছে না। ওনার কাছে মহিলা কমিশন আছে, ওনার কাছে মহিলা কমিশন আছে, ওনার কাছে মহিলা কমিশন আছে, যাচ্ছে না। ওনার কাছে মহিলা কমিশন আছে, কাউকে পাঠায়নি। আরে চোরগুলোকে অ্যারেস্ট করো না, যদি কাউকে পাঠায়নি। এত যদি ইয়ে থাকে সেটা আরে করতে পারছে দায়িত্ব আমাদের, বসুন্ধরা শেষ করো, কোর্টের মতো বসুন্ধরা শেষ করো। স্টেপ নেবে। সিবিআই কথা শুনছে না এখন। বাকিদের কথাও শুনতে হবে। বসুন্ধরা শেষ করুন। না বলছি শুনছে না পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মহিলারা বিজেপিকে কখনোই মহিলাদের সুরক্ষা দিতে পারে হ্যাঁ, সন্দেশখালী সেটা দেখেছে, সন্দেশখালী দেখিয়ে দিয়েছে, সন্দেশখালী তো দেখেছি আমরা। কি দেখেছেন? সন্দেশখালী আস্ত একটি মিথ্যে। কি দেখেছেন? আস্ত মিথ্যে, রতনা আরে আস্ত একটা মিথ্যে, আস্ত একটা মিথ্যে। অথচ তোমার আপনাদের পুলিশে গিয়ে গ্রেফতার করলো, তারপর সেটা সিবিআই আজকে ইডি তাদের কাস্টডিতে গেছে, মিথ্যে বলে দিচ্ছে। এটাই অবস্থা, এটাই অবস্থা। ওই ভিডিও যেহেতু আছে তাই সত্যি, যেহেতু ভিডিও নেই ভোটের পর সন্দেশখালী কবার গেছেন? সবসময় যাও, ভোটের পর সন্দেশখালী দিল্লির সবসময় নেতৃত্ব যাচ্ছে। কবার আমি নিজে 3 বার গেছি। দিল্লির নেতৃত্ব আমি নিজে 3 বার গেছি, আমি নিজে 3 বার গেছি, নেতৃত্ব কারা আমি এসেছে? নিজে 3 বার গেছি, আমি নিজে 3 বার গেছি। দিল্লির নেতৃত্ব মানে আমাদের পার্টি রিপ্রেজেন্টেটিভ যাচ্ছি। সরিয়ে প্রীতম দাকে বসানো উচিত, উনি না, 3 না, বার গেছেন, উনি না, জানেন। ওখানে সন্দেশখালীতে যে ভিডিওগুলো বেরিয়েছে তার সত্যতা যাচাই করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ওদের, ঠিক আছে, মুহূর্তে তার সত্যতা ওরা যাচাই করতে পারে। সুতরাং ওরা সেটা করেনি, না করে যে কোনো আরে পুরো ভিডিওটাই মিথ্যে, ওই ভিডিওটা দেখলে পাওয়া যায়। রিপিট করে না, পুরো ভিডিওটা নিয়ে আলোচনা হচ্ছে। ডক্টর ভিডিও।
সুতরাং একটা মহিলাদের point আপনারা আলোচনা হওয়া কোনোদিন দরকার, সম্মান রক্ষা করতে সুচন্দ্রিমা, পারেন। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এত সেজন্য arms কোথা থেকে পাখিকাণ্ড আসছে? হওয়ার পর উনি বলেছিলেন সাজানো ঘটনা। আমরা তো দেখেছি প্রথম যখন 2011 পরপরই ঘটনা ঘটেছিল, যখন এই নারীবাদীরা তখন সবাই রাস্তায় নেমেছিল। আমি তারপরে শুনেছি ভুলে গেছে। নারীবাদী কথাটা কি? সবাই তো নারী সুরক্ষাটা চায়, এটা তো তুমিও চাও, আমরা অসুবিধা চাই, কি সবাই আছে? চায়। কিন্তু নারীবাদী আবার কি? সিলেক্টিভ ব্যাপার না, করলে হবে। বিজেপি চায় না। তাহলে ন্যাশনাল সিলেক্টিভ- কমিশন অফ তোমার- উমেন তোমার- বিজেপি চায় না তো। রাহুল গান্ধী পার্লামেন্টে আবার রাহুল বলছে। গান্ধীর কথায় যেতে হবে না। বলছে পশ্চিমবঙ্গে রাহুল এসো, গান্ধী এত কথা উত্তরপ্রদেশে বলেছে, আছো, সে থাকো। টি-শার্ট পরে রাহুল গান্ধী দিয়ে। লড়াই করছে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী। আস্তে আস্তে আমরা জানি। আস্তে না, রাহুল গান্ধী তো মোদিজি যত প্রধানমন্ত্রী ভয় বানিয়ে পাবে দিয়েছে। তত বিজেপির নেতারা চেঁচাবে, আমরা বুঝতে পারি এগুলো ব্যাপার। কি রাহুল দেখো, গান্ধী আর ব্যাপার হচ্ছে আমাদের খুব পরিষ্কার কথা। তা আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে 56 গেছে, কাজে দিল তোমরা না রাহুল এখান গান্ধী। থেকে বেরো, যে রাহুল ভোট গান্ধী দিয়েছে, ভারত মানুষ জোড়ো যাত্রা ভোট কাজে দিয়ে দিল, আবার মানুষ ভারত জোড়োকে দিল, 56 প্রধানমন্ত্রী নিল করে না, দিয়েছে, এটা স্বীকার দেশের করলে সেবা তো করার হয়ে জন্য যায়। আবার সুযোগ দিয়েছে। 56 আমাদের জন্য ইঞ্চি দেয়নি, সেটা কথা হয়ে গেল। প্রশ্ন করতে পারোনি এখন। এনডিএ এর প্রধানমন্ত্রী হয়েছে। দেখো, এনডিএ প্রধানমন্ত্রী হোক আর যার প্রধানমন্ত্রী হোক, উনি নিজেও বসতে চাইছেন না, ওনার ক্রমশ প্রকাশ্য বেরোবে, ব্যাপার খুব পরিষ্কার। উনি জেনে গেছেন। সন্দেশখালিতে এত আলোচনা হচ্ছে, তো বক্তব্যটা মেন জায়গায় তো যেতে হবে, যে আর্মস এলো কোথা থেকে এত পশ্চিমবঙ্গে, এটা নিয়ে তো আলোচনা হচ্ছে না কেন? এই প্যানেলে এটাও তো ডিসকাশন হওয়া দরকার। আজকে আর্মস চারিদিকে যেভাবে ঘুরছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। এবং মহিলা নিয়ে আবার কথা হচ্ছে। দেখো, মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য যে প্রশাসনিক পদক্ষেপটা দলমত নির্বিশেষে হওয়া দরকার। থানা আজকে যদি সেখানে দাঁড়িয়ে একটা এরকম আজকে আসলে এক সেকেন্ড, আমি বলি তোমার এটা বলতে না, সুবিধা না, হবে। তোমারও সময় বলতে নেই, সুবিধা সময় হবে। নেই, সময় নেই। তোমার মহিলাদের জন্য যেই মোদিজি মানে শুনতে পায় না, আমরা জানি। কোড দরকার হয়, মণিপুর তার টাকা শুনতে চলে পায়নি। যাচ্ছে, এখন ফেরত না, চলে না, যাচ্ছে। মণিপুর এই শুনতে মহিলা পায়নি। মুখ্যমন্ত্রী আদানি আম্বানি এটা ডাকলে execute শুনতে করেনি। পায়। এটা আদানি execute আম্বানি করেনি। ডাকলে মোদিজি শুয়ে থাকলেও সারা দেয়। এটা execute করেনি। মহিলারা আক্রান্ত হলে সারা দেন না। শুভজিৎ। দেখো, আমি লাস্ট শেষ করে দিই। সেটা হচ্ছে এই যে সন্দেশখালি বা তোমার এই যে চোপড়াতে যে ঘটনাটা সংগঠিত হচ্ছে, এটা তো পুলিশের ইন্টেলিজেন্স থাকাটা প্রয়োজন ছিল। পুলিশের ইন্টেলিজেন্স থাকলে কি ঘটনাটা ঘটতে পারতো? এটা কি এড়ানো যেত না ঘটনাটা? এটা চিহ্নিত করতে হবে। তাই শুভজিৎ। প্রশাসনকে মদত করতে হবে, প্রশাসন পুলিশকে ছেড়ে দিতে হবে কাজ করার জন্য। আটকে শুভজিৎ, রাখলে খুব হবে অল্প না। সময়। হ্যাঁ, পুলিশ এটাই তো বললাম, পুলিশ পুলিশকে যে খিচুড়ি পুলিশ পিঠা জানতো না এমন হতে পারে না। যদি হয়ে থাকে তাহলে এসে পুলিশের ব্যর্থতা। কিন্তু আমার মনে হয় পুলিশ হয়তো জানতো, কিন্তু পুলিশ হয়তো ব্যবস্থা নিতে ভয় পাচ্ছিল। কারণ যাদের নাম উঠে এসছে এরা তো নামকরা স্বনামধন্য সব সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকা লোকজন। এমনকি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোকজ টোকাজ করা হয়েছে, যদিও সেটা শোকজটা কোনো জাস্ট আইওয়াশ। আমার কথা, অবিলম্বে এই এমএলএ যিনি এমএলএ আছেন তার পদ থেকে তাকে অব্যাহত দিয়ে ওখানে দরকার পড়লে নতুন বেশ। ফ্রেশ ইলেকশন করা উচিত। ধন্যবাদ আমি চারজনকে জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আসার জন্য। যারা এতক্ষণ টেলিভিশনের উপরে অনুষ্ঠান দেখছিলেন, ধন্যবাদ দিচ্ছি তাদেরকে। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।